শিশু মন কত কিছুই না কল্পনা করে, কিন্তু কখনো কখনো কিছু কথা শোনার পর বাস্তব আর কল্পনার সীমারেখা মুছে যেতে থাকে। 3 বছরের ছোট অয়ন একদিন হঠাৎ করেই তার মাকে এমন কিছু বলে ফেলল যা শুনে পুরো পরিবার হতবাক হয়ে গেল। কি বলেছিল সেই ছোট্ট ছেলেটি? চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। সকালের আলো তখনও সবে ঘরের জানালার ফাঁক দিয়ে ঢুকছে। মধুমিতা রান্নাঘরে ব্যস্ত, চায়ের কড়াইতে দুধ ফুটছে। হঠাৎ পেছন থেকে ছোট্ট একটা কণ্ঠস্বর, বৌদি আমার জন্য 1 কাপ চা বানাবে? মধুমিতা চমকে উঠে তাকালেন। 3 বছরের ছেলেটি কি করে তাকে বৌদি বলে ডাকবে? সে তো কেবল মা মা বলে ডাকার কথা। প্রথমে মনে হলো হয়তো ভুল হয়েছে, কিন্তু অয়ন আবারও বলল, বৌদি তুমি কি শুনতে পাচ্ছ না? আমার চা চাই। মধুমিতা এবার সত্যিই অবাক। ছেলেকে কোলে তুলে নিয়ে বললেন, অয়ন তুমি আমাকে বৌদি বলছো কেন? আমি তো তোমার মা, সোনা। অয়ন যেন বিরক্ত হয়ে বলল, তুমি ভুল বলছো, তুমি তো আমার বড় ভাইয়ের স্ত্রী, তোমাকে তো আমি সব সময় বৌদি বলেই ডেকেছি। মধুমিতা নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। 3 বছরের একটা বাচ্চা এত স্পষ্টভাবে এসব বলছে কিভাবে? ঘটনাটা প্রথমে দীপককে বললেন তিনি। দীপক হাসতে হাসতে বলল, ও তো ছোট ছেলে, হয়তো কোথাও শুনেছে এসব কথা। তাছাড়া বাচ্চারা কত কিছুই না বলে, তুমি এসব নিয়ে এত ভাবছো কেন? কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হলো না। এর পরের কয়েকদিন ধরে অয়ন একের পর এক অদ্ভুত কথা বলতে থাকে। সে বলে, আমার নাম রমেশ, আমাদের বাড়ি নদীর ধারে ছিল, বড় দাদা খুব রাগী ছিলেন, তিনি আমাকে খুব ভালোবাসতেন, আর বৌদি তুমি তো আমার সব সময় যত্ন নিতে। মধুমিতা ধীরে ধীরে আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি তো কখনো ছেলের সামনে এসব গল্প করেননি, তাহলে সে এসব কথা জানলো কিভাবে? পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টা শুনে প্রথমে মজা পেলেও অয়নের কথা বারবার সত্যের মতো শুনতে লাগছিল। সে এমন সব জায়গার বর্ণনা দিল যেই জায়গা সে কখনো দেখেইনি। এমনকি একদিন সে বলল, আমি একদিন নদীর ধারে গিয়েছিলাম, সেখানে কয়েকজন লোক আমাকে মারধর করেছিল, তারপর কিছু মনে নেই, আমি আর ফিরে আসতে পারিনি। ছোট্ট ছেলেটির মুখে এমন কথা শোনার পর পুরো পরিবার শিউরে উঠল। তাহলে কি সত্যি অয়ন তার আগের জীবনের কথা মনে করতে পারছে? তার কথাগুলো কি নিছক কল্পনা, নাকি তার পেছনে সত্যি কোনো রহস্য লুকিয়ে আছে? অয়নের কথাগুলো যেন ধীরে ধীরে পরিবারের সবার মনে ভয় ধরিয়ে দিচ্ছিল। 3 বছরের একটি ছোট্ট বাচ্চা কি করে এত কিছু বলতে পারছে? এসব কি শুধুই কল্পনা? সেদিন সন্ধ্যায় দীপক অফিস থেকে ফিরে এলেন। মধুমিতা রান্নাঘরে কাজ করছিলেন। তার ছোট্ট অয়ন খেলছিল তার খেলনাগুলো নিয়ে। হঠাৎ করেই সে খেলনা ফেলে দিয়ে বলল, আমি এই খেলনাগুলো চাই না, আমার সেই কাঠের ঘোড়াটাই চাই। ওটা কোথায় আছে? বড় দাদা আমাকে ওটা দিয়েছিল। মধুমিতা অবাক হয়ে গেলেন। তিনি ধীরে ধীরে কাছে গিয়ে বললেন, অয়ন তুমি কি বলছো? কোন কাঠের ঘোড়া? অয়ন বিরক্ত হয়ে বলল, এই ঘোড়াগুলো নয়, আমার কাঠের ঘোড়াটা ছিল লাল রঙের, বড় দাদা মেলা থেকে কিনে দিয়েছিল, আমি ওটার পিঠে বসে অনেক খেলতাম। মধুমিতা এবার সত্যিই ভয় পেয়ে গেলেন। দীপককে সব কথা বলতেই সে প্রথমে হেসে বলল, আরে বাচ্চাদের কত কিছুই তো মনে আসে, ও হয়তো টিভি দেখে এই সমস্ত কিছু কল্পনা করছে। কিন্তু তারপর অয়ন যা বলল তা দীপককেও হতবাক করে দিল। বড় দাদা খুব রাগী ছিলেন, তিনি আমাকে খুব ভালোবাসতেন। আমি একদিন নদীর পাশে বসেছিলাম, হঠাৎ কয়েকজন লোক এলো। তারা আমাকে বলল বড় দাদা তাদের টাকা দেয়নি, তাই তারা আমাকে ধরে নিয়ে যাবে। আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর আমাকে জোর করে তুলে নিয়ে গেল তারা। তারপর আর আমি কিচ্ছু মনে করতে পারছি না। অয়নের চোখের কোণে জল জমে গেছিল।
এত ছোট্ট একটা শিশু এমনভাবে কাঁদছে দেখে দীপক এবার সত্যিই ভয় পেয়ে গেলেন। পরিবারের সবাই যখন অয়নের এই সমস্ত কথার ব্যাখ্যা খুঁজতে ব্যস্ত, তখনই এক সন্ধ্যায় ঘটে গেল আরও এক অদ্ভুত ঘটনা। দীপকের ছোট ভাই সুমন হঠাৎ করেই একদিন সন্ধ্যায় তাদের বাড়িতে আসলেন এবং কিছু গল্প করতে লাগলেন। আর হঠাৎ করেই অয়ন তাকে দেখে চিৎকার করে উঠল, তুই তুই তো আমাকে চিনতে পারছিস? তোর সাথে তো আমার অনেক ঝগড়া হতো, মনে আছে? ছোটবেলায় তুই আমার বই ছিঁড়ে ফেলতিস। সুমন একেবারে হতভম্ব হয়ে গেলেন। সে হাসতে হাসতে বললেন, এতটুকু একটা ছেলে এইসব কথা বলছে? দেখো তো কত মজার কথা বলছে ও। কিন্তু দীপক ও মধুমিতা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। তাদের কোনো মতেই এই বিষয়টা নিয়ে হাসি পেল না। তারা অনুভব করলেন অয়ন যা বলছে তা হয়তো নিছক কল্পনা নয়। পরদিন সকালে দীপক ঠিক করলেন বিষয়টা আর অবহেলা করা যাবে না। তারা ঠিক করলেন একজন মনোবিদদের সঙ্গে দেখা করবেন। হয়তো কোনো ব্যাখ্যা পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার পরদিন ঘটে গেল এমন এক ঘটনা যা পুরো পরিবারের চিন্তার জগৎ ওলটপালট করে দিল। পরদিন সকালটা ছিল এক অদ্ভুত নীরবতায় মোড়া। দীপক আর মধুমিতা সারা রাত ভালোভাবে ঘুমাতে পারেনি। অয়নের বলা কথাগুলো তাদের মনে গভীর দাগ কেটে গেছিল। সকালবেলা তারা তাকে নিয়ে একজন শিশু মনোবিদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। গাড়িতে বসে অয়ন হঠাৎ করে বলল, আমরা কি নদীর ধারে যাচ্ছি? ওখানে একটা পুরনো বটগাছ আছে, আমার খুব চেনা লাগছে। বড়দা আমাকে ওখানে নিয়ে যেতেন। মধুমিতা আর দীপক অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন। তারা অয়নকে কখনো নদীর ধারে নিয়ে যাননি, কিন্তু সে এত আত্মবিশ্বাসের সঙ্গে এই কথা কিভাবে বলতে পারল? মনোবিদের চেম্বারে পৌঁছানোর পর ডাক্তার মৃদু হাসলেন। আপনারা বলছিলেন ছেলেটি পুনর্জন্মের কথা বলছে, বলো তো অয়ন, তুমি কি মনে করতে পারছো? অয়ন কৌতূহল নিয়ে চারপাশ তাকিয়ে বলল, আমার সব মনে পড়ছে না, কিন্তু আমি জানি আমার একটা বড় দাদা ছিল। একটা নদীর ধারে আমার বাড়ি ছিল, সেখানে একটা বড় খামার ছিল, অনেক গরু ছিল। আর আর একদিন কয়েকজন লোক আমাকে জোর করে ধরে নিয়ে গেছিল। তারপর আর কিচ্ছু মনে করতে পারছি না আমি। ডাক্তার মনোযোগ দিয়ে অয়নের কথা শুনলেন, কিছুক্ষণ নোট করছিলেন। তারপর দীপক আর মধুমিতার দিকে তাকিয়ে বললেন, এটি এক ধরনের পাস্ট লাইফ রিগ্রেশন হতে পারে। যদিও আমরা বৈজ্ঞানিকভাবে পুনর্জন্মের প্রমাণ করতে পারিনি, তবে কিছু শিশুর ক্ষেত্রে এমন অভিজ্ঞতা দেখা যায়। হয়তো সে কোনো পুরনো স্মৃতির টুকরো টুকরো ভাবে মনে করতে পারছে। মধুমিতা চিন্তিতভাবে বললেন, এমনটা কি সত্যি হয়? তাহলে আমরা কি করতে পারি? এটা কি ওর উপর কোনো প্রভাব ফেলবে? ডাক্তার মৃদু হেসে বললেন, এখনই চিন্তার কিছু নেই। আমি কিছু পরীক্ষার পরামর্শ দেব, তবে তার আগে যদি পারেন ওর কথাগুলো যাচাই করে দেখুন। যদি বাস্তবে ও যা বলছে তার সঙ্গে মিলে যায়, তাহলে বিষয়টি আরও গভীরভাবে দেখার প্রয়োজন হতে পারে। ডাক্তারের পরামর্শ শুনে দীপক আর মধুমিতা চিন্তায় পড়ে গেলেন। অয়নের কথাগুলো কি শুধুই তার কল্পনা, নাকি সত্যি কোনো অতীত জীবনের স্মৃতি? পরদিন সকালে দীপক ঠিক করলেন তারা ছোট্ট একটি ট্রিপে যাবেন। তাদের শহরের পাশেই পুরনো একটি গ্রাম ছিল। সেই গ্রামের পাশ দিয়েই বয়ে যেত একটি খুবই বিশাল ও খুব সুন্দর নদী। নদীর পাশে কিছু খামার ছিল, কিছু চাষিরা সেখানে চাষবাস করত। যেহেতু অয়ন ঠিক করে কিছু বলতে পারছিল না যে সে যেই জায়গার নাম বলছে সেই জায়গাটা কোথায় অবস্থিত, সেই কোন নদীর নাম, কোন নদীর পাশে তার বাড়ি ছিল, এই সমস্ত কিছুই অয়ন ঠিকভাবে বলতে পারছিল না। তাই দীপক সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে ভেবেছিল যদি ওই গ্রামে গিয়ে অয়নের কিছু মনে পড়ে যায়। অয়নকে না জানিয়েই তারা সেখানে রওনা দিল।
কিন্তু গাড়ি যখন পুরনো গ্রামের কাছাকাছি পৌঁছলো তখনই অয়ন খুশিতে হাততালি দিয়ে উঠল। আমি চিনতে পেরেছি, আমরা এসে গেছি। আমার বাড়ি ওইখানে ছিল। বড় দাদা কোথায়? আমার খামারগুলো কোথায়? আমরা তাড়াতাড়ি আমাদের খামারে যাব। দীপক আর মধুমিতা শিউরে উঠলেন। তাদের সামনে কি অপেক্ষা করছে? অয়নের স্মৃতিগুলো কি বাস্তব নাকি শুধুই নিছক কল্পনা? তারা এখনও কিছুই বুঝে উঠতে পারছিলেন না। পুরনো গ্রামের রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল দীপক, মৌমিতা এবং ছোট্ট অয়ন। তার চারপাশে ছড়িয়ে থাকা গ্রাম্য পরিবেশ যেন এক অদ্ভুত পরিচিতির ছোঁয়া এনে দিচ্ছিল অয়নের দু চোখে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে হঠাৎ করে উত্তেজিত হয়ে বলে উঠল, এই পথ তো আমি চিনি। সামনে গেলেই একটা বড় পুকুর আছে, পাশে বটগাছ আর পাথরের ছোট্ট মন্দির। ওখানে আমি খেলতাম। দীপক আর মৌমিতা হতভম্ব হয়ে গেলেন। তারা ওই জায়গায় আগে কখনো আসেননি, কিন্তু অয়ন এত নিশ্চিতভাবে কথা বলছে যেন সে সত্যি এই জায়গায় প্রতিটা ইঞ্চি চেনে। গাড়িতে কিছুক্ষণ এগিয়ে যেতেই সত্যিই দেখা গেল এক বিশাল পুরনো পুকুর, পাশে বটগাছের নিচে ছোট্ট একটি মন্দির। মধুমিতা শিউরে উঠলেন। দীপকের মুখেও স্পষ্ট উদ্বেগের ছাপ পড়ল। গাড়ি থামাতেই অয়ন গাড়ি থেকে নেমে দৌড়ে মন্দিরের দিকে ছুটে গেল। সে একবার মন্দিরের দরজায় হাত রাখল, তারপর পুকুরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমাকে এখানে এনে ডুবিয়ে দিয়েছিল। আমি খুব কেঁদেছিলাম, কিন্তু কেউ আমাকে বাঁচাতে আসেনি। মধুমিতা ভয়ে কেঁপে উঠলেন। অয়ন এসব কিছু কি বলছে? সে অয়নের দিকে তাকিয়ে বলতে লাগলো, অয়ন, এসব কি বলছো তুমি? অয়ন হঠাৎই স্তব্ধ হয়ে গেল। তার চোখ দুটি অদ্ভুতভাবে ফ্যাকাশে হয়ে উঠল, যেন সে নিজের অজান্তেই অতীতের কোনো দৃশ্য দেখতে পাচ্ছে। ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধ তাদের দিকে এগিয়ে এলেন। তিনি অবাক দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে রইলেন। তারপর গলা কাঁপিয়ে বললেন, তুমি তুমি কে বাবা? অয়ন একটু ইতস্তত হয়ে বলল, আমি রবি। আপনি কি আমাকে চেনেন? বৃদ্ধ কেঁপে উঠলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ভয়ার্ত কণ্ঠে বললেন, এ অসম্ভব। রবি তো 30 বছর আগেই মারা গেছে। ওকে এই পুকুরেই ডুবিয়ে মেরেছিল। এই কথা শুনেই দীপকের সারা শরীর অসাড় হয়ে উঠল। মধুমিতা চোখে মুখে হাত চেপে দিল। সত্যিই কি তাদের সন্তান কোনো পূর্বজন্মের স্মৃতি বয়ে এনেছে, নাকি এটা নিছকই একটা কাকতালীয় ঘটনা? অয়নের চোখে জল জমে উঠল। সে ধীরে ধীরে বলল, আমি সব মনে করতে পারছি না, কিন্তু আমি জানি আমাকে মারা হয়েছিল। বড় দাদা আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু সে আমাকে রক্ষা করতে পারেননি। বৃদ্ধের চোখে মুখে আতঙ্ক ফুটে উঠল। তিনি ফিসফিস করে বললেন, এটা কিভাবে সম্ভব? রবি মারা যাওয়ার পর থেকে ওর বড় ভাই পাগল হয়ে গেছিল। সে আজও এই পুকুরের পাশে বসে থাকে। তুমি কি সত্যিই ফিরে এসেছো? দীপক আর মধুমিতা একে অপরের দিকে তাকালেন। সত্যি কি তাদের সন্তান কোনো অবিশ্বাস্য সত্যের উন্মোচনের দ্বার প্রান্তে? বৃদ্ধ লোকটির কথা শুনে দীপক ও মধুমিতা হতবাক হয়ে গেলেন। তাদের 3 বছরের ছোট্ট ছেলের মুখ থেকে 30 বছর আগের এক ভয়ঙ্কর অতীতের কথা শুনে তারা শিহরিত হয়েছিলেন। অয়ন যেন হঠাৎ করেই অন্য এক জগতে চলে গেছে। তার চোখে এক অদ্ভুত অনুভূতির ছাপ ফুটে উঠেছে। তোমার বড় দাদার নাম কি ছিল? বৃদ্ধ লোকটি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন। অয়ন একটু থেমে বলল, আমার বড় দাদার নাম ছিল সুরেশ। ও আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমাকে বাঁচাতে পারল না। এই কথা শুনে বৃদ্ধ প্রায় পড়েই যাচ্ছিলেন। দীপক আর মধুমিতা দ্রুত তাকে ধরে বসিয়ে দিলেন। বৃদ্ধ চোখ বড় বড় করে বললেন, সুরেশ, সে তো এখনো বেঁচে আছে। সে আজও এখানে আসে। অয়ন চোখ বন্ধ করল, যেন সে নিজেকে সময়ের এক গভীর অন্ধকারে নিয়ে যাচ্ছে। কয়েক মুহূর্ত পর তার ঠোঁট কাঁপতে লাগলো।
আমার মৃত্যুর পর সুরেশ খুব কেঁদেছিল। সে সবাইকে বলেছিল যে আমাকে হত্যা করা হয়েছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। আমি আমি আর কিছু যে আমার মনেই পড়ছে না, এমনটা বলে সে মাথা ধরে মাটিতে বসে পড়ল। মধুমিতা চোখে জল নিয়ে দীপকের দিকে তাকালেন। ঠিক তখনই এক মধ্যবয়সী লোক দূর থেকে ছুটে এলো। তার চেহারা কঙ্কালসার, দাড়ি গোঁফ এলোমেলো। সে হঠাৎ অয়নকে দেখে চমকে গেল, যেন সে কোনো ভূত দেখেছে। সে ফিসফিস করে বলল, রবি। অয়ন তখন তার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল, তারপর ধীরে ধীরে বলল, দাদা, তুমি এত বদলে গেছো। লোকটি হঠাৎ হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো। তুই ফিরে এসেছিস ভাই। সবাই বলেছিল তুই আর নেই, কিন্তু আমি জানতাম তুই একদিন ঠিক আসবি। তোর কথা আমি কাউকে বোঝাতে পারিনি, আমি তোর হত্যাকারীদেরও শাস্তি দিতে পারিনি। এই কথায় দীপক, মধুমিতা এবং বৃদ্ধ হতভম্ব হয়ে গেলেন। হত্যাকারী? তবে কি সত্যি অয়ন তার পূর্বজন্মের হত্যার স্মৃতি মনে করতে শুরু করেছে? কে ছিল সেই নিষ্ঠুর খুনি? গ্রামের লোকজনও কৌতূহল নিয়ে ভিড় জমাতে লাগলো। কিছু লোক ফিসফিস করে বলল, এ কি পুনর্জন্মের ঘটনা নাকি অন্য কিছু? দীপকের মাথা ঘুরে যাচ্ছিল। ধীরে ধীরে মনে হচ্ছে এই গ্রামের অতীতে লুকিয়ে থাকা অন্ধকার সত্যের দ্বার প্রান্তে এসে পৌঁছচ্ছে তারা। গ্রামের জনতা ধীরে ধীরে জড়ো হতে শুরু করলো। সবাই বিস্ময়ের সাথে তাকিয়েছিল ছোট্ট অয়নের দিকে। সে কিনা নিজের পুনর্জন্মের স্মৃতি বলতে শুরু করেছে। মধ্যবয়সী লোকটি যে নিজেকে সুরেশ বলে পরিচয় দিচ্ছিলেন, অয়নের সামনে হাঁটু গেড়ে বসেছিলেন। ওনার চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছিল। দীপক কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি কি নিশ্চিত যে এই ঘটনাগুলো সত্যি? এই ছেলেটি কিভাবে এত কিছু মনে করতে পারবে? সুরেশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু আমি আমার ভাই রবিকে নিজের চোখে, নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছি। ছোটবেলায় আমার রবি ঠিক এমনটাই দেখতে ছিল, হুবহু একই রকম মুখ। এই কথা শুনে আশেপাশের লোকজন ফিসফিস করছিল। কিছু লোক বলছিল এটা পুনর্জন্ম ছাড়া কিছুই হতে পারে না। আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করছিল, হয়তো ছেলেটির পরিবার এই গল্প বানিয়ে আমাদের বিভ্রান্ত করছিল। অয়ন যে এতক্ষণ চুপ ছিল, ধীরে ধীরে বলল, আমার মৃত্যু স্বাভাবিক ছিল না, আমাকে হত্যা করা হয়েছিল। আমার কাঁধে একটা গভীর ক্ষত ছিল, রক্তে সব ভেসে গিয়েছিল। সুরেশ কেঁদে উঠল। হ্যাঁ, ঠিক এই কথাই আমি এত বছর ধরে বলে আসছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। সে দীপকের দিকে তাকিয়ে বলল, আপনার ছেলে শুধু আমার ভাই নয়, সে আমার কাছে সত্যের প্রতীক। আমি ওকে হারিয়েছিলাম, কিন্তু ও ফিরে এসেছে আমাদের সবাইকে ন্যায় বিচার দিতে। ঠিক তখনই গ্রামের এক প্রবীণ ব্যক্তি সামনে এগিয়ে এলেন। তার চোখে অদ্ভুত এক আলো, যেন তিনি বহু দিনের গোপন সত্য জানেন। তিনি বললেন, সুরেশ, তোমার ভাইয়ের মৃত্যুর পেছনে কে ছিল তা কি তুমি জানো? সুরেশ কিছুক্ষণ চুপ করে ধীরে ধীরে বলল, আমি শুধু এতটুকুই জানি যে ওকে শেষবারের মতো একদল লোকের সাথে পুকুরে দেখা গেছিল, তারপর ও আর ফিরে আসেনি। তখন অয়ন হঠাৎ করে বলে উঠল, ওদের একজনের মুখে একটা কাটার দাগ ছিল। সে আমাকে বলছিল, তোর দাদা তোকে কোনোভাবেই বাঁচাতে পারবে না, ও আমাদের টাকা দেয়নি। তারপর একটা বিশাল আঘাত আসে আমার ঘাড়ে, আমি পড়ে যাই, চারদিক রক্তে ছড়াছড়ি। তারপর আর কিছু মনে নেই। একথা শুনেই সেখানে থাকা জনতার মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল। অনেকেই বলল, গালে বড় দাগ। গ্রামে তো একসময় এমন একজন লোক ছিল। কেউ একজন ফিসফিস করে বলল, সে কি রমেশ কাকার কথা বলছে? সেই মুহূর্তে ভিড়ের পেছন থেকে একজন ব্যক্তি ছুটে পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু জনতা সাথে সাথে তাকে ধরে ফেলল। সে মধ্যবয়সী এক ব্যক্তি, কপালে তার গভীর কাটার দাগ। অয়ন তার দিকে তাকিয়ে বলল, তুই সেই লোক,
তুই আমাকে মেরেছিস। জনতা এবার উত্তেজিত হয়ে উঠল। লোকটি কাপা গলায় বলল, আমি আমি কিছু জানি না, ছেলেটা মিথ্যা বলছে। কিন্তু সুরেশ সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, না, এটা সত্যি। আমার ভাইয়ের মৃত্যু স্বাভাবিক ছিল না, এটা খুন ছিল। আজ এত বছর পরও তার আত্মা ন্যায় বিচার পায়নি। দীপক হতভম্ব হয়ে গেলেন। তার 3 বছরের ছেলে যদি সত্যি তার পুনর্জন্মের কথা মনে করতে পারে, তবে সে কি এবার প্রতিশোধ নেবে? জনতা ধীরে ধীরে সিদ্ধান্তে পৌঁছতে লাগল। এতদিনের রহস্য আজ উন্মোচিত হতে চলেছে। গ্রামের জনতা হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। অয়ন একটি মাত্র 3 বছরের শিশু, কিন্তু তার মুখে এমন সব কথা যা শোনার পর সবাই স্তব্ধ হয়ে গেছে। লোকটি, যার কপালে কালো কাটা দাগ ছিল, কাঁপতে কাঁপতে জনতার সামনে পড়ে গেল। তার চোখে ভয়, মুখে অসংখ্য কথা, কিন্তু কোনো যুক্তিসঙ্গত উত্তর নেই। সুরেশ দৃঢ় গলায় বলল, তুমি এতদিন নিজের অপরাধ লুকিয়ে রেখেছিলে, কিন্তু এখন আর পালাতে পারবে না। এই ছেলেটি আমার ভাই রবি। সে ফিরে এসেছে তার হত্যার বিচার চাইতে। লোকটি এবার কেঁদে ফেলল। আমি বাধ্য হয়েছিলাম, আমার কোনো উপায় ছিল না। আমি একা ছিলাম না, পুরো ব্যাপারটা পরিকল্পনা করেছিল গ্রামের কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি। আশেপাশের লোকজন তখন উত্তেজিত হয়ে উঠল। তাহলে বলো, কারা ছিল এর পেছনে? কেউ চিৎকার করতে লাগলো, কেউ বা সেই ব্যক্তিকে মারতে এগিয়ে আসলো। লোকটি হঠাৎ দীপকের দিকে তাকিয়ে বলল, আপনিও কি বিশ্বাস করেন যে এই ছেলেটি আপনার সন্তান? ও আসলে আমার কৃতকর্মের প্রমাণ। আমি আর কিচ্ছু লুকাবো না। তারপর তিনি বলতে শুরু করলেন সেই ভয়াবহ রাতের গল্প। সেও তার সঙ্গীরা রবিকে তাদের ব্যবসার জন্য বিপজ্জনক মনে করত। রবি কিছু সত্যি উদ্ঘাটন করেছিল যা প্রকাশ হলে তারা বিপদে পড়ত, তাই তাকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। সেই রাতে তারা রবিকে ফাঁদে ফেলে এবং তাকে হত্যা করে। তারা ভেবেছিল কোনো দিন এই সত্য প্রকাশ পাবে না, কিন্তু বিধি অন্য কিছু ঠিক করে রেখেছিল। 30 বছর পর আজ এই সত্যের উন্মোচন হলো। এই কথা শুনেই সুরেশ ক্ষিপ্ত হয়ে উঠল। তাহলে এতদিনের রহস্য সত্যিই তোমরা লুকিয়ে রেখেছিলে? তার চোখে রাগের অগ্নিশিখা জ্বলছিল। তখন অয়ন সামনে এগিয়ে এসে বলল, তোমরা আমার জীবন কেড়ে নিয়েছিলে, কিন্তু আমি ফিরে এসেছি। ঈশ্বর ন্যায় বিচার করেন, আমি তার প্রমাণ। জনতা তখন প্রবল ক্ষোভে ফেটে পড়ল। তারা সেই লোকটি ও তার সঙ্গীদের ধরে ফেলল আর পুলিশে খবর দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে উপস্থিত হলো এবং সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। সুরেশ তার ভাইয়ের পুরনো ছবি হাতে নিয়ে কাঁদতে থাকলো। আজ এতদিন পর অবশেষে তার ভাইয়ের আত্মা শান্তি পেল। দীপক ও মধুমিতা বিস্ময়ে স্তব্ধ। তারা আজ উপলব্ধি করলেন তাদের ছেলে শুধু তাদের সন্তান নয়, সে এক মহাজাগতিক রহস্যের বাহক, এক জীবন্ত প্রমাণ যে সত্য কখনো হারিয়ে যায় না। এই কাহিনী আমাদের শেখায় যে ন্যায় কখনো চাপা থাকে না। আজকের বিজ্ঞানের যুগেও এমন বহু ঘটনা আছে যেখানে পুনর্জন্মের স্মৃতি স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। বিজ্ঞানীরা বহু গবেষণা করে দেখেছে যে শিশুরা জন্মের পরে কিছু বিশেষ স্মৃতি বহন করতে পারে। ডক্টর ইয়ান স্টিভেনসনের মতো গবেষক বহু বাস্তব ঘটনার দলিল তৈরি করেছেন, যেখানে শিশুরা তাদের পুনর্জন্মের কথা মনে করতে পেরেছে। এমনকি ভারত ও অন্যান্য দেশে বহু মানুষ এই ধরনের ঘটনায় সাক্ষী থেকেছেন। আমাদের সমাজে হয়তো পুনর্জন্ম নিয়ে নানা বিতর্ক আছে, কিন্তু এই কাহিনী আমাদের শেখায় যে পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা এখনও মানুষের বোধগম্যতার বাইরে।
তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আপনারা কি মনে করেন, পুনর্জন্ম কি সত্যি হতে পারে? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।